বন্ধুরা, আজ আমরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তোমাদের ক্লাস 11-এর সিলেবাসের একটা খুব ইম্পর্টেন্ট পোয়েম কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ নিয়ে ডিসকাস করব। দ্য পোয়েম ওয়াজ কম্পোজড বাই দ্য গ্রেট রোম্যান্টিক পোয়েট উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। আমরা কবিতাটার লাইন বাই লাইন অ্যানালিসিস করব, এর বেঙ্গলি মিনিং জানব, এর আননোন ওয়ার্ডসগুলোর সিনোনিম অ্যান্টোনিম যা যা আছে সেগুলো আমরা দেখে নেব, এবং একই সঙ্গে আমরা দেখে নেব এই কবিতার প্রত্যেকটা লাইনে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কী কী রেটোরিক্যাল ডিভাইস ইউজ করেছেন। দেখো, রেটোরিক্যাল ডিভাইস মানে হচ্ছে অলংকার। কবিরা তাদের মনের যে আবেগ অর্থাৎ ইমোশন এবং চিন্তা ভাবনা অর্থাৎ পারসেপশনকে কবিতার বিভিন্ন লাইনে এক্সপ্রেস করার জন্য বিভিন্ন রকম রেটোরিক্যাল ডিভাইসের সাহায্য নিয়ে থাকেন। তাহলে সেগুলোও আমরা দেখে নেব। তাহলে চলো বন্ধুরা, উইদাউট ফার্দার অ্যাডু লেটস বিগিন আওয়ার ডিসকাশন। Hello everyone, my name is Shubhamoy and I welcome each one of you with a very big heart to this channel. বন্ধুরা, আজকের মূল পোয়েম নিয়ে ডিসকাশনে যাওয়ার আগে এবং এর ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো ডিসকাস করার আগে আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটু সংক্ষেপে জেনে নেব, কারণ এটা না জানলে আমরা কিন্তু কবিতার সঙ্গে ভালো করে কানেক্ট করতে পারবো না। তো আমার রিকোয়েস্ট হবে তোমরা ডিসকাশনটা পুরো দেখবে। দেখো, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে আমরা রোম্যান্টিক পোয়েট বলি। এখন রোম্যান্টিক পোয়েট কেন তাকে বলা হয়? তিনি কি ম্যান উইমেন লাভ ইন্টারেস্ট নিয়ে কবিতা লিখতেন? তেমনটা কিন্তু মোটেও নয়। তাকে আমরা রোম্যান্টিক কবি এজন্যই বলি যে তিনি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের রোম্যান্টিক মুভমেন্টের সঙ্গে যুক্ত ছিলেন, বা আমরা বলতে পারি তিনি ছিলেন ইংরেজি সাহিত্যের রোম্যান্টিক পিরিয়ডের একজন কবি। এখন ন্যাচারালি তোমাদের মনে একটা প্রশ্ন আসবে যে রোম্যান্টিক পিরিয়ড ব্যাপারটা কি। আমি তোমাদেরকে সংক্ষেপে একটু ডাউটটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি। যদিও রোম্যান্টিক পিরিয়ড কিন্তু অনেক বড় একটা ব্যাপার, এত সহজে সেটা ডেসক্রাইব করা কঠিন, কিন্তু আমি মূল পয়েন্টটা একটু তোমাদের বলে দিচ্ছি। দেখো, 18th সেঞ্চুরি অর্থাৎ এই যে টাইম পিরিয়ডটা, এর মাঝামাঝি সময় অর্থাৎ 1750 বা 60 এর আশেপাশে সমস্ত ইউরোপ জুড়ে একটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন শুরু হয়, অর্থাৎ শিল্প বিপ্লব। প্রচুর পরিমাণে কলকারখানা গড়ে ওঠে। পিপল ওয়ার বিং এমপ্লয়েড ইন ডিফারেন্ট ইন্ডাস্ট্রিজ। সোসাইটি ওয়াজ গেটিং ফিনান্সিয়ালি স্ট্রঙ্গার, অর্থাৎ মানুষজন ভীষণভাবে কর্মমুখী হয়ে পড়ে। সমাজ কিন্তু একটা অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে ওঠে। বলা যেতে পারে সমস্ত ইউরোপিয়ান সোসাইটি একটা প্রসপারিটির দিকে অগ্রসর হয়। কিন্তু একই সঙ্গে এই চেঞ্জেসগুলোর ফলে সমাজে কিন্তু কিছু নেগেটিভ ইম্প্যাক্ট এসে পড়ে। যারা বিত্তশালী মানুষ ছিলেন তারা নিম্নবিত্তদের উপর ইনহিউম্যান আচরণ শুরু করেন। ব্যাপক ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ফলে প্রচুর পরিমাণে গাছপালা কেটে ফেলা হয়, যার জন্যে পলিউশন বৃদ্ধি পায়। যদিও সেই ব্যাপারগুলো আমাদের আলোচ্য বিষয় নয়, আমরা দেখে নেব সাহিত্যের ক্ষেত্রে কী কী পরিবর্তন এসেছিল। এই সময়কার যারা সাহিত্যিক ছিলেন তাদের লেখায় আমরা যে জিনিসটা দেখতে পাই সেটা হচ্ছে প্রচণ্ড যৌক্তিকতা, একটা বিজ্ঞান মনস্কতা, খুব র্যাশনালিটি। যে জিনিসটার ফলে সাহিত্য কিন্তু তার যে আবেগ, তার যে ইমোশন, তার যে সেন্সিটিভিটি, সে একটা অসাধারণ কল্পনার জগৎ, সেই ব্যাপারটাকে কিন্তু হারিয়ে ফেলে। অর্থাৎ সাহিত্য তার সজীবতা হারিয়ে একটু একটু করে নিষ্প্রাণ হয়ে পড়ে। তো এরকম অবস্থায় 18th সেঞ্চুরির শেষের দিকে অর্থাৎ 1790 এবং তার আশেপাশে কিছু কবি এই সাহিত্য লেখার ধরনে কিছু পরিবর্তন নিয়ে আসেন। তাদের লেখার মধ্যে আমরা আবার একটা ইমোশন অর্থাৎ আবেগ, সেন্সিটিভিটি অর্থাৎ সংবেদনশীলতা, কখনো কখনো ইররেশনালিটি অর্থাৎ অযৌক্তিকতা, যা সাহিত্যকে কোথাও একটু সুন্দর করে তোলে, আবার একটা অসাধারণ সুন্দর ইমাজিনেশনের একটা পরিচয় কিন্তু পাই। অর্থাৎ আমরা এই যে যান্ত্রিক বা মেকানিক্যাল টাইম পিরিয়ড, তার থেকে এই যে ট্রানজিশনটা দেখছি সাহিত্যের যে সংবেদনশীলতার দিকে, এই যে পরিবর্তনটা, একেই আমরা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে রোম্যান্টিক মুভমেন্ট বলি। এখানে মুভমেন্ট কথার মানে হচ্ছে পরিবর্তন। এই যে যুগের পরিবর্তনটা আমরা দেখলাম, এই যুগের কয়েকজন অন্যতম প্রধান কবিদের নাম যদি আমি বলি তাহলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, স্যামুয়েল টেইলর কোলরিজ, পার্সি বেসি শেলি, জন কিটস, লর্ড বায়রন, এরা কিন্তু ভীষণভাবে উল্লেখযোগ্য। এদের প্রত্যেকের লেখার মধ্যে একটা ব্যাপার খুব কমন ছিল, এরা ন্যাচারাল অবজেক্টকে নিয়ে রোম্যান্টিসাইজ করতেন। অর্থাৎ যে কোনো প্রাকৃতিক বিষয়, সেটা একটা মাউন্টেন হতে পারে, একটা রিভার হতে পারে, কোনো লেক হতে পারে, কোনো ফরেস্ট হতে পারে, এগুলোকে নিয়ে তারা অসাধারণভাবে গ্লোরিফিকেশন করতেন বা গ্লোরিফাই করতেন। গ্লোরিফাই করা বলতে গুণগান করা। তারা শুধু প্রকৃতিকে ভালোবাসতেন বললে অনেক কম বলা হবে, বলা যায় তারা প্রকৃতির উপাসনা করতেন। তাদের কাছে প্রকৃতি ছিল একটা ঈশ্বরের স্বরূপ, অর্থাৎ তারা বিশ্বাস করতেন প্রকৃতির মধ্যেই কিন্তু ঈশ্বরের সত্তা লুকিয়ে আছে। অর্থাৎ মানুষ যদি তাদের জীবনের সমস্ত সমস্যার সমাধান পেতে চায়
তাহলে প্রকৃতির কাছে তাদের সমর্পণ করা উচিত। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের অধিকাংশ কবিতাও কিন্তু প্রকৃতিকে ঘিরেই লেখা, এবং তাই তাকে আমরা দ্য পোয়েট অফ নেচার বলি। এবং তিনি প্রকৃতিকে এমনভাবে প্রেজেন্ট করেছেন যে কখনো কখনো হি ওয়াজ রেফার টু অ্যাজ দ্য হাইয়েস্ট প্রিস্ট অফ নেচার, অর্থাৎ তাকে অনেক সময় প্রকৃতির উপাসক বলা হয় তিনি প্রকৃতির উপাসনা করতেন। তাহলে এই হলো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং রোম্যান্টিক মুভমেন্ট নিয়ে আমাদের সংক্ষিপ্ত একটু আলোচনা। এবার আমরা কবিতার মূল ডিসকাশনে যাব, কিন্তু তার আগে এই কবিতা সংক্রান্ত কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস তোমরা একটু লক্ষ্য করো, কারণ এই পয়েন্টসগুলো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আমাদের স্লাইডের যেগুলো হাইলাইটেড পার্ট, তোমরা সেই লাইনগুলো একটু নোট করে নিও। চলো আমরা স্লাইডগুলো এবার দেখি। আমাদের কবিতার নাম দেয়া হয়েছে কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, সেপ্টেম্বর দ্য 3rd, 1802, অর্থাৎ 1802 খ্রিস্টাব্দের 3rd সেপ্টেম্বর ওয়েস্টমিনস্টার ব্রিজের উপরে কবিতাটি কম্পোজড হয়েছিল বা লেখা হয়েছিল। আমরা অনেকেই জানি যে ওয়েস্টমিনস্টার ব্রিজ হচ্ছে লন্ডনের বিখ্যাত টেমস নদীর উপরে অবস্থিত। এখন একটা কবিতার কেন এরকম নাম দেওয়া হয়েছিল সেটা জানতে গেলে আমাদের এই কবিতার ব্যাকগ্রাউন্ড একটু জানতে হবে। দেখো, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের প্রিয় বোনের নাম ছিল ডোরোথি ওয়ার্ডসওয়ার্থ। তিনিও ছিলেন একজন লেখিকা। তাঁর লেখা থেকে আমরা জানতে পারি যে 1802 খ্রিস্টাব্দের 3rd সেপ্টেম্বর এই দিনটিতে খুব ভোরবেলা তিনি তার দাদা উইলিয়ামের সঙ্গে লন্ডন থেকে ফ্রান্সের উদ্দেশ্যে রওনা হন। এই যাওয়ার সময় তারা চেরিং ক্রস নামক একটি জায়গা থেকে একটা ক্যারেজে ওঠেন। ক্যারেজ মানে ঘোড়ার গাড়ি। তো যখন তাদের ক্যারেজটি এই ওয়েস্টমিনস্টার ব্রিজ ক্রস করছিল, তখন সেই ব্রিজ থেকে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সকালের প্রথম সূর্যের আলোয় লন্ডন শহরকে দেখে খুব মুগ্ধ হয়ে পড়েন, এবং তার এত তিনি মুগ্ধ হয়ে গেছিলেন যে হর্স ক্যারেজটি ওখানেই দাঁড় করিয়ে তিনি কিন্তু এই কবিতাটি লেখেন। এবং যেহেতু এই কবিতার কোনো নাম ওয়ার্ডসওয়ার্থ দিয়ে যাননি, তাই পরবর্তীকালে কবিতাটি কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ এই নামেই বিখ্যাত হয়েছিল। স্লাইড একটু দেখো। হোয়াইল গোয়িং টু ফ্রান্স উইথ হিজ সিস্টার ডোরোথি, যখন বোন ডোরোথির সঙ্গে ফ্রান্সের উদ্দেশ্যে যাচ্ছিলেন, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ স্টপড হিজ হর্স ক্যারেজ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তাদের ঘোড়ার গাড়িটি দাঁড় করান অন ওয়েস্টমিনস্টার ব্রিজ অ্যান্ড রোট দ্য পোয়েম, এবং কবিতাটি লেখেন অ্যাট অ্যাবাউট 5:30 to 6 AM, অর্থাৎ ভোর 5:30 থেকে 6টার মধ্যে। এই টাইমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা প্রায়ই পরীক্ষায় পড়ে। পরবর্তী পাঠে দেখো, দ্য পোয়েট ওয়াজ ডিপলি মুভড মানে মুগ্ধ হয়ে যাওয়া। কবি ভীষণভাবে মুগ্ধ হয়ে গেছিলেন বাই দ্য ইনএক্সপ্লিকেবল বিউটি, অবর্ণনীয় সৌন্দর্যে অফ দ্য সিটি অফ লন্ডন বেথড ইন দ্য আর্লি মর্নিং সানলাইট, অর্থাৎ ভোরের এই প্রথম সূর্যের আলোচ্ছটায় ধৌত বা প্লাবিত হয়ে যাওয়া লন্ডন সিটির এই যে ফ্রেশনেস বা পবিত্রতা, সেটা দেখে কবি মুগ্ধ হয়ে যান, এবং সেখানে দাঁড়িয়েই তিনি কবিতাটি কম্পোজ করেন। এখানে একটা কথা আছে দেখো, বেথড, BATHED। বেথড কথাটা এসছে বাথ থেকে, BATH। আমরা প্রত্যেকেই জানি বাথ মানে স্নান করা, তারই কিন্তু ভার্ব ফর্ম হচ্ছে বেথ, BATHED, এবং এখানে তার পাস্ট পার্টিসিপল ফর্ম বা থার্ড ফর্মটি কিন্তু লেখা হয়েছে বেথড হিসাবে। একটা ব্যাপার একটু লক্ষ্য করার মতো এখানে, যে আমরা জেনেছি যে ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ প্রাইমারিলি আ পোয়েট অফ নেচার, অর্থাৎ তিনি প্রাকৃতিক কোনো বিষয়কে নিয়ে কবিতা লিখতেন। কিন্তু এই কবিতাটা পড়ার সময় আমরা দেখব, এই কবিতায় তিনি ভোরের সূর্যের প্রথম কিরণে লন্ডন শহরটিকে দেখে মুগ্ধ হয়ে গিয়ে শহরটির সম্পর্কে রোম্যান্টিসাইজ করছেন বা গ্লোরিফাই করছেন। কিন্তু শহর তো কোনো ন্যাচারাল অবজেক্ট নয়, সেটি মানুষের সৃষ্টি, অর্থাৎ কৃত্রিম। তাহলে ওয়ার্ডসওয়ার্থ প্রকৃতিকে বাদ দিয়ে কেন একটি আর্টিফিশিয়াল অবজেক্টকে নিয়ে এখানে লিখলেন? দেখো, মনে রাখতে হবে যে আমরা যে সময়কার লন্ডন শহরের কথা বলছি, সেই সময়কার লন্ডন কিন্তু মোটেও আজকের দিনের শহরের মতো ছিল না। 1802 অর্থাৎ 1802 খ্রিস্টাব্দে লন্ডন শহরের কথা আমরা এখানে আলোচনা করছি। সে সময় লন্ডন শহরে এত বড় বড় বিল্ডিং বা স্কাই স্ক্র্যাপার্স কিন্তু তৈরি হয়নি, এবং ওয়েস্টমিনস্টার ব্রিজের উপর থেকে দাঁড়িয়ে বহু দূর পর্যন্ত শহরটিকে দেখা যেত। তাই উপরে যখন খোলা আকাশ এবং নিচে এই যে দিগন্ত বিস্তৃত খোলা প্রান্তর, যেখানে এত বড় বড় বিল্ডিং নেই, সেখানে এই দুয়ের মাঝখানে শহরটিকে দেখে তিনি মোটেও শহরটিকে প্রকৃতির থেকে আলাদা করে ভাবতে পারেননি। লন্ডন সিটিকে তিনি প্রকৃতির অংশ বলেই ভেবে কিন্তু কবিতাটি লিখেছেন। আশা করি তোমরা এই পার্টটা বুঝতে পেরেছ। এবার চলো আমরা দেখে নিই এই কবিতাটি লিখতে গিয়ে
ওয়ার্ডসওয়ার্থ কী ধরনের লিটারারি প্যাটার্ন ইউজ করেছেন। দেখো তোমরা, কবিতাটিতে 14 লাইন্স রয়েছে, আর আমরা প্রত্যেকেই জানি 14 লাইনের কবিতাকে সনেট বলা হয়। এখন সাধারণত আমরা ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে দু ধরনের সনেট দেখতে পাবো। একটি হচ্ছে ইটালিয়ান সনেট বা পেট্রার্কান সনেট, এবং অন্যটি হচ্ছে ইংলিশ সনেট বা শেক্সপিয়ারিয়ান সনেট। এখন এই কবিতাটি ইটালিয়ান সনেট ফর্মে লেখা আছে না ইংলিশ সনেট ফর্মে লেখা আছে, সেটা আমরা কী করে বুঝবো? সেটা আমরা বুঝতে পারবো কিন্তু রাইমিং প্যাটার্ন দেখে। রাইমিং প্যাটার্ন হচ্ছে ছন্দের যে ধরন। ছন্দ আমরা কাকে বলি? প্রত্যেকটা লাইনের যে শেষ শব্দ তার সঙ্গে উচ্চারণগত সাদৃশ্য আছে বা মিল আছে এমন শব্দ তার পরের কোন লাইনে আছে, সেই দুটো লাইনকে কিন্তু আমরা ছন্দ হিসাবে মনে করি। ঠিক আছে? আবার কখনো কখনো আমরা বুঝতে পারবো যে স্ট্যান্জা দেখে, কতগুলি স্ট্যান্জা আছে সেটা দেখেও কিন্তু বোঝা যায় যে এটা একটা পেট্রার্কান সনেট নাকি শেক্সপিয়ারিয়ান সনেট। এখন যদি আমরা পেট্রার্কান সনেটের বৈশিষ্ট্য দেখি, তখন আমরা সেখানে কিন্তু দু ধরনের পার্ট পাবো বা দুটো পার্টে সেটাকে ভাগ করতে পারবো। দেখো আমাদের স্লাইডের নিচের অংশে, নিচের পয়েন্টে লেখা আছে ইট ইজ মেড আপ অফ 14 লাইন্স, অর্থাৎ যেটা সনেটের শর্ত। প্রথমে এটাই 14 লাইন থাকতে হবে। দ্য ফার্স্ট 8 লাইন্স আর কল্ড অ্যান অক্টেভ। প্রথম যে 8 লাইন তাকে আমরা অক্টেভ বলবো। অ্যান্ড দ্য লাস্ট 6 লাইন্স আর কল্ড আ সেস্টেট, এবং শেষ যে 6 লাইন তাকে আমরা বলবো সেস্টেট। এখন এই অক্টেভের মধ্যে একজন কবি, তিনি প্রথম গ্ল্যান্সে, প্রথম দেখায় তার মনের যে এক্সপ্রেশন, তার মনের যে এক্সপ্রেশন নয়, ইমোশন, আবেগ, সেটা কিন্তু এক্সপ্রেস করেন, বর্ণনা করেন। এবং পরের যে 6 লাইন আছে সেখানে তিনি একটা সিদ্ধান্তে আসেন। এইভাবে কিন্তু এই কবিতাটিকে ভাগ করা হয় দুটো পার্টে। ঠিক আছে? আবার অক্টেভের মধ্যে কখনো কখনো কবি কোনো একটা সমস্যার উত্থাপন করেন, কোনো একটা প্রবলেমকে দেখান, এবং সেস্টেটের মধ্যে তার সমাধান দিয়ে থাকেন। এরকমভাবে কিন্তু আমরা দুটো স্ট্যান্জাকে ভাগ করতে পারি লেখার মিনিং হিসাবে। এবার ছন্দ হিসাবে কি করে আমরা ভাগ করি সেটাও আমরা দেখে নেব। কিন্তু তার আগে তোমাদের একটু বলে দিই যে শেক্সপিয়ারিয়ান সনেটের বৈশিষ্ট্য হচ্ছে সেখানে এরকম 8 লাইন বা 6 লাইনের কোনো ব্যাপার থাকবে না। সেখানে আমরা 3টে স্ট্যান্জা পাবো, যার প্রত্যেকটার মধ্যে 4টে করে লাইন থাকবে, অর্থাৎ 4 3 12 লাইন হয়ে গেল। এই 12 লাইনের প্রত্যেকটা 4 লাইনের এক একটা স্ট্যান্জা হবে। এই স্ট্যান্জাগুলোকে আমরা নাম দেব কোয়াট্রেন, এবং শেষে দুটো লাইন আলাদা করে থাকবে যার নাম আমরা দেব কাপলেট। তাহলে আশা করি তোমরা কিভাবে শেক্সপিয়ারিয়ান সনেট এবং পেট্রার্কান সনেটের মধ্যে ডিফারেন্সিয়েট করবে তার একটা মোটামুটি আইডিয়া পেয়ে গেছো। এবার চলো আমরা দেখে নিই আজকের আমাদের এই যে সনেটটি, এটা একটি যেহেতু ইটালিয়ান সনেট বা পেট্রার্কান সনেট ফর্মে লেখা, আমরা এই সনেটটা দেখে নিই এর মধ্যে রাইমিং প্যাটার্নটা বা রাইম স্কিমটা কিভাবে করা আছে। দেখো, যেহেতু আমরা রাইম স্কিম প্রথমবার করতে শিখছি, তাই আমাদের প্রত্যেকের সুবিধার জন্য আমরা প্রত্যেকটি লাইনের একটু ডিফারেন্ট কালার চুজ করে নিয়েছি। এতে আমাদের ভীষণ বুঝতে সুবিধা হয়ে যাবে। আর রাইম স্কিম করা কিন্তু খুব সহজ ব্যাপার, একবার দেখে নিলে তোমরা নিজেরাই করতে পারবে। দেখো, প্রথম লাইনটা আমরা প্রত্যেকটা যে একই রকম কালারের যে লাইনগুলো আছে তার লাস্ট শব্দগুলো খেয়াল করব, শেষ ওয়ার্ডটা। ঠিক আছে? প্রথম লাইনের লাস্ট শব্দটা আছে দেখো ফেয়ার। ফেয়ারের সঙ্গে উচ্চারণের মিল আছে এমন কোন লাইনের শেষ শব্দ আমরা পাচ্ছি? দেখো, নেক্সট যে ইয়েলো কালারের লাইনটা আছে, দ্য সিটি নাও ডাথ, ওই লাইনের শেষ শব্দটা ওয়্যার। তাহলে ফেয়ার পেলাম, ওয়্যার পেলাম। তার ঠিক পরের লাইনে আমরা পাচ্ছি বেয়ার। আবার 8th লাইনে গিয়ে আমরা পাচ্ছি এয়ার। তাহলে এই যে 4টে লাইন, এর শেষ শব্দগুলো হচ্ছে ফেয়ার, ওয়্যার, বেয়ার আর এয়ার। এই 4টের মধ্যে যেহেতু প্রনাউন্সিয়েশনের একটা মিল রয়েছে বা উচ্চারণের সাদৃশ্য রয়েছে, তাই এই যে একই ধরনের সাউন্ড যেটা আমরা প্রথমে পেলাম তাকে আমরা এ দিয়ে ডিনোট করব। নেক্সট পার্টটা এবার দেখো, যেগুলো ব্লুইশ কালিতে বা নীল কালিতে লেখা আছে। প্রথম যে নীল কালির লাইনটা, তার শেষ শব্দটা হচ্ছে বাই। তার পরের লাইনটাই আছে ম্যাজেস্টি। তারপরে আবার যে নীল লাইনটা পাচ্ছি তাতে লাই আছে, তারপরে স্কাই আছে। এবার এইগুলোর মধ্যে বাই, ম্যাজেস্টি, লাই, স্কাই, এই 4টের মধ্যে যেহেতু একটু উচ্চারণের মিল আছে, তাই আমরা এদেরকে আবার বি দিয়ে ডিনোট করব। আমরা ডান দিকে লিখে নিয়েছি, দেখো অক্টেভ বলে লেখা আছে। প্রথম 8 লাইনের কিন্তু স্কিম আমরা শিখে ফেললাম অলরেডি, কারণ আমরা অলরেডি জেনেছি যে এটা একটা পেট্রার্কান সনেট। আর পেট্রার্কান সনেট প্রথম 8 লাইনকে আমরা একটা ছন্দের পার্টের মধ্যে ভাগ করব।
তাহলে অক্টেভ বলা হয় 8 লাইনকে। অক্টেভের মধ্যে আমরা প্রথম কি পেলাম, ফেয়ার, ওয়্যার, বেয়ার, এয়ার, একে আমরা এ দিয়ে ডিনোট করব, এবং তারপরের যে পার্টটা, যে লাইনগুলো বাকি রয়েছে সেখানে আমরা পাচ্ছি পাস বাই, ম্যাজেস্টি, লাই, স্কাই। এদের মধ্যে আবার উচ্চারণের মিল আছে, তাই আমরা একে বি দিয়ে ডিনোট করছি। তাহলে অক্টেভের মধ্যে আমরা রাইমটা কি পেলাম, দেখো এ, ফার্স্ট লাইনে এ, পরের লাইনে আবার বি, তারপরের লাইনে আবার বি, তারপরের লাইন আবার এ। তাহলে আমরা কি পাচ্ছি, এ বি বি এ, আবার এ বি বি এ। এটা আমরা অক্টেভটা কিন্তু করে ফেললাম। সেস্টেটের ক্ষেত্রে এবার দেখো তোমরা, শেষ 6 লাইন, এখানে গ্রিন কালারের প্রথম যে লাইনটা পাচ্ছি তার শেষ শব্দটা আছে স্টিপ, তারপরে এক লাইন ছেড়েই আবার আছে ডিপ, তারপরে আবার এক লাইন বাদ দিয়ে আছে অ্যাসলিপ। তাহলে স্টিপ, ডিপ, অ্যাসলিপ, এই তিনটে যেহেতু আবার আমরা একটা নতুন রকমের সাউন্ড পাচ্ছি এবং তাদের মধ্যে মিল আছে, তাই একে আমরা সি দিয়ে ডিনোট করব। কেন? কারণ আগে কিন্তু অলরেডি আমরা এ আর বি পেয়ে গেছি, ঠিক আছে, একই রকমের উচ্চারণ, জাস্ট এটুকু মনে রাখবে। তাহলে এটাকে আমরা সি দিয়ে ডিনোট করলাম। তারপরে আবার যেগুলো হোয়াইট লাইনে আছে, হোয়াইট মানে কালারে আছে, তার শেষ শব্দগুলো দেখো, হিল, উইল, স্টিল, এইগুলোকে আমরা ডিফারেন্ট সাউন্ড, তাই এটাকে আমরা ডি দিয়ে ডিনোট করব। তাহলে আমরা শেষ ছোট লাইনের মধ্যে কি স্কিম পেলাম, সিডি, সিডি, সিডি। তাহলে এই হচ্ছে আমাদের রাইম স্কিম কিন্তু শেখা হয়ে গেল। এবার দেখো ডান দিকে লেখা আছে একদম রাইট সাইডের নিচে লাস্ট লাইনটা রাইম স্কিম বলে লেখা আছে। আর রাইম স্কিমটা কি পেলাম আমরা, তাহলে এ বিবি এ, এ বিবি এ, সিডি, সিডি, সিডি। পরীক্ষাতে তোমাদের এইভাবেই কিন্তু প্রশ্নটা আসে যে কবিতাটি কোন রাইম স্কিমে লেখা আছে, তখন আমরা কিন্তু এই ব্যাপারটাই লিখব। এটা আমাদের একটু মুখস্থ রাখতে হবে, এ বিবিএ, এ বিবিএ, সিডি, সিডি, সিডি। আচ্ছা দেখো, আমাদের ভিডিওর লেংথটা মনে হয় একটু লম্বা হয়ে যাচ্ছে, কারণ এই টেকনিক্যাল ব্যাপারগুলো পড়া কিন্তু সত্যিই খুব বোরিং, আর তোমরাও এটা একটানা পড়তে পড়তে বোর হয়ে যেতে পারো। তো আমরা আজকের পার্টটা এখানে শেষ করছি। নেক্সট পার্টে গিয়ে আমরা অ্যাকচুয়াল যে কবিতার লাইন বাই লাইন অ্যানালিসিস সেটা করব, এবং প্রত্যেকটি লাইনে কী কী রেটোরিক্যাল ডিভাইস বা অলংকার ইউজ করা হয়েছে সেটা আমরা দেখে নেব। আশা করি আজকের পার্টটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তোমাদের আশা করি কোনো প্রবলেম হবে না এটা নিয়ে। তারপরেও যদি তোমাদের মনে কোনো রকম ডাউট থেকে থাকে, তোমরা কমেন্ট সেকশনে একটু লিখে দিও, আমি চেষ্টা করব তোমাদের ডাউটগুলোকে সলভ করে দেওয়ার। তো তাহলে তোমরা প্রত্যেকে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, কিপ লার্নিং, আর প্রত্যেককে অনেক অনেক থ্যাংক ইউ।